দর্শক, আমাদের অনুষ্ঠানে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আমরা কথা বলছি জনাব বদরুদ্দীন উমরের সঙ্গে। আমরা বিরতির আগে একটি পর্যায়ে এসে আপনি দাঁড়িয়েছিলেন যে বাংলাদেশে যে নতুন মধ্যবিত্তের উত্থান হয়েছে তার মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছে যে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে, আপোষকামিতার বিরুদ্ধে তারা দাঁড়াতে চায়। এটির উদাহরণ দিলেন আপনি গণজাগরণ মঞ্চ। হয়তো গণজাগরণ মঞ্চ সেই অর্থে মানে বড় সাংগঠনিক শক্তি নয় বলে এটাকে ধারণ করতে পারবে না। তার মানে বাংলাদেশে তাহলে একটি নতুন শক্তি এসছে যারা আপনি যেরকম ধারায় চিন্তা করেন হয়তো এত একদম কেটে কেটে মার্ক্সবাদী না, কিন্তু প্রত্যাশাটা অনেকটা কাছাকাছি। তো এই যে নতুন উত্থানটি, একদিকে বুর্জোয়া লুটেরা গোষ্ঠী, দুর্নীতিবাজ, বিদেশে টাকা পাচারকারী, হত্যা, গুম, আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা অবনতি ঘটিয়ে নিজেদের ভাগ্য গড়ে তোলা, এরকম একটি গোষ্ঠী। আরেকদিকে সাধারণ মানুষের একটি আকাঙ্ক্ষা হচ্ছে, যেরকম আপনি বললেন, এই আকাঙ্ক্ষাটা কি আপনি যে দর্শনে বিশ্বাস করেন এই দর্শনের রাজনীতিকরা বুঝতে পারেন? না না, সে তো হবেই। যেমন আমি বলি যে এই যে আপনার গণজাগরণ মঞ্চ, এতে যে জিনিসটা দেখা গেল, আমি বলেছিলাম, আমি লিখেছিলাম সে সময়, এখানে লিখেছিলাম, আমেরিকার কাগজে লিখেছিলাম, অন্য জায়গায় ইন্ডিয়ার কাগজে লিখেছিলাম। এখানে এটা হচ্ছে একটা পদধ্বনি, একটা পরিবর্তনের পদধ্বনি আপনি শুনতে পাবেন। কিন্তু পরিবর্তনের পদধ্বনি শুনতে পাওয়া মানে হচ্ছে একটা পরিবর্তন হচ্ছে, এবং ইতিবাচক একটা পরিবর্তন হচ্ছে। এবং এই পরিবর্তনটা হতে যে 40 বছর লাগলো, এটাও কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার। এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ 40 বছর, তার মানে বাংলাদেশের অবস্থা কত বিপক্ষ ছিল বোঝেন। এই যে দেশে কিছুই ছিল না, কিছুই পায়নি মানুষ দীর্ঘদিন ধরে, তারপরে একটা দরজা খুলে যাওয়ার পরে এই যে লুটপাটও যেটা দেখা হচ্ছে, শুরুতেই একটা জায়গায় মানুষ যেটা এখন অন্যায়, অত্যাচার ইত্যাদি দেখতে দেখতে নতুন প্রজন্মের মধ্যে একটা অনেক ইতিহাসের মধ্যে এটা পরিবর্তন চায়। এরকম লোকের সংখ্যা বিস্তর, কোটি কোটি আমাদের দেশে। কিন্তু এই পরিবর্তন কিভাবে হবে, সে নিজেই পরিবর্তনে কোনো ভূমিকা পালন করবে কিনা, এইসব প্রশ্ন এখানে আছে। কিন্তু আপনারা ধরেন আপনাদের ছাত্র জীবনে আপনি একটু আগে যেটি বললেন যে সেই সময় আপনারা ছাত্র তৈরি করতেন, যুবকদের তৈরি করতেন, নারীদের তৈরি করতেন এই আদর্শের দীক্ষা দেওয়ার জন্য। কিন্তু আপনি একটু আগে একটু হতাশা প্রকাশ করলেন যে এখনকার সেই আদর্শবাদী তরুণ জনগোষ্ঠী তৈরি করে করছেন। আমি বাস্তব অবস্থাটা বলছি। তো কাজে হতাশা না হওয়ার সাথে এটা কোনো সম্পর্ক। কিন্তু ওই আদর্শবাদ, আদর্শবাদটার এমনি তো আর আদর্শ একটা প্রত্যেকটা আদর্শেরই একটা সময় আছে। একটা যে কোনো আদর্শ যে কোনো সময় তো হতে পারে না, ক্ষেত্র আছে। যে এখন যে পদধ্বনির কথা বললেন, এই মুহূর্তটা কি যারা এরকম আদর্শবাদী সংগঠন গড়ে তুলতে চায় তাদের জন্য একটি ভালো সময় হতে পারে? সময়টা সামনে যেটা হচ্ছে, আমি যেটা বলছি, এই গণজাগরণ মঞ্চটা আপনি দেখলেন যে সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে হলেও মানে অতি তাড়াতাড়ি আওয়ামী লীগ এটাকে দখল করে ফেলত, তার নিজের লোকজন দিয়ে, তার সাংস্কৃতিক কর্মী, তার ছাত্র ইত্যাদি দিয়ে এটাকে দখল করে ওই যে জনগণের মধ্যে যে একটা উত্থানের একটা পরিস্থিতি দেখলেন, সেটাকে তারা শেষ করে দিল। সেজন্য শেষ করে যখন দিল, যে দেখলেন লোকজন তখন চলে গেল। এর সঙ্গে তো এখন যারা বামপন্থী বলে পরিচিত তারাও ছিল। বামপন্থী পরিচিত, ওই যে বললাম যে বামপন্থী রাজনৈতিক শক্তির দিক থেকে নপুংসক। এরা কোনো শক্তি না। এরা যখন, আমি এদেরকে বলি যে এরা হচ্ছে লিখে আসছি, এবং এই কলকাতায় গত নভেম্বর মাসে একটা হয়েছিল, একটা আন্তর্জাতিক সম্মেলনও হয়েছিল বামদের এই সব দক্ষিণ এশিয়ার ভূমিকার উপরে। এখানে হচ্ছে এটা হচ্ছে যে এই বামপন্থীরা হচ্ছে শাসক শ্রেণীর বাম অংশ, এই হিসাবে এরা বামপন্থী। এরা কোনো মার্ক্সবাদী না, এটা সমাজতন্ত্রী না, এরা দেশের কোনো বিপ্লব চায় না, বিপ্লবের জন্য কোনো কাজ করে না। তাহলে এই যে পদধ্বনি পাওয়া গেল অথবা যে শূন্যতাটা আছে, এটা শূন্যতাটা পূরণ করবে কে? তাদের মধ্যে থেকে তো বেরিয়ে আসবে। এখন আমি বুড়ো হয়েছে, আমি মরে যাবো কতদিন পরে। আমি যদি মনে করি যে আমি এটা দেখে যাবো, আমি দেখে যাবো না। কিন্তু আমাকে অনেকে বলে যে এখনো পর্যন্ত আপনি ছাড়লেন না। আমি ছাড়বো কেন? আমি তো সুবিধাবাদী নই যে ছেড়ে দেবো বা কিছু। আমি আমার কাজ করে যাচ্ছি। তারপরে ধরেন যে এটা আমি যদি মনে করি যে আমি কাজ না করলে দুনিয়াতে আর কেউ নেই করার, এটা তো ঠিক না। এর মধ্যে থেকেই বেরিয়ে আসবে। কখন বেরিয়ে আসবে, কিভাবে বেরিয়ে আসবে, কোন লোক বেরিয়ে আসবে, এটা তো আমি তো কোনো গণক ঠাকুর না, আমি বলতে পারবো। কিন্তু আরেকটি জিনিস যেটি বড় অসুবিধার কথা মনে হয় যে সারা পৃথিবী জুড়ে এখন দ্বিদলীয় রাজনীতির একটা প্রচন্ড প্রভাব। মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখি, ইউরোপ আমেরিকাতেও দেখি, বাংলাদেশেও এটা একদম ধরন হয়ে গেছে। রাজনীতি মানেই হচ্ছে বড় দুইটি দলের রাজনীতি, যে অন্য কারো হতে পারে এই ধারণাটা ক্রমশই বিলীন হয়ে যাচ্ছে। এটার সাথে আপনি শোনেন না, বিলীন হয়ে যাবে এটা ঠিক না, বরঞ্চ এটাই, এই যে দুই রাজনীতি, এটাই বিলীন হয়ে যাবে।
এখানে যে পার্লামেন্টারি সিস্টেম যেটা, এই পার্লামেন্টারি সিস্টেম এইভাবে চলবে না। যেমন ধরেন এই ভারতে এখন যে নির্বাচন হচ্ছে, ভারতেই কথা উঠেছে যে যেভাবে ব্রিটিশ আমল থেকে এই ব্যবস্থাটা চলে আসছে, যে প্রত্যেকটা নির্বাচন এলাকায় একজন প্রার্থী থাকবে, সে যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই জিতে যাবে। এইটার ফলে হচ্ছে কি, যে আসলে জনগণের মত, যেমন ধরেন সারা ভারতে এখন বিজেপি 31% ভোট পেয়েছে, কিন্তু সে আসন পেয়েছে 543-এর মধ্যে 282, তার মানে 50 ভাগেরও বেশি পেয়েছে। এরকম তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আসলে দেশের লোক তাকে 70% মানুষ ভোট দেয়নি, কিন্তু সে এরকম একটা মহা যে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে এই জায়গায় চলে গেল। এইখানে যদি, তার মানে এখানে ইন্ডিয়াতেই বলছে এখন যে এটা প্রপোর্শনাল ভোটিং হওয়া উচিত। তার মানে রাজনৈতিক দলগুলো যে যত পরিমাণ ভোট পাবে সে অনুযায়ী তার সিট হওয়া দরকার। সেটা হলে দেখা যাবে তখন যে আপনার বিজেপি তো মেজরিটি করে ওখানে সরকার গঠন করতে পারে না। এইটা একভাবে দেখা হচ্ছে, কিন্তু সারা দুনিয়াময় যেভাবে ইলেকশন হচ্ছে, একদম ইজিপ্টে এখন ইলেকশন হচ্ছে, যে এই সামরিক একটা কর্তা এখানে হয়ে গেল, কি এখানে জিয়াউর রহমান ওইরকম সামরিক কর্তা হিসাবে হয়ে গেলেন, হয়ে গেলেন। এইরকম অবস্থা যেটা, সেখানে তো এইটা তো কোন একটা স্থায়ী ব্যবস্থা কিছু না, এটা তো পরিবর্তনশীল অবস্থা, এটা তো থাকবে না এইভাবে। সেটা আপনার লেখায় আপনি বিভিন্ন সময় লিখছেন, বলছেনও, কিন্তু আমাদের রাজনীতির যারা মূল শক্তি হবে, তরুণদের মধ্যে বা বুদ্ধিজীবীদের মধ্যে বা সাধারণ মানুষদের মধ্যে এটা কতটা প্রভাব ফেলছে? কোনো প্রভাব কি ফেলছে? আমরা তো ঘুরে ফিরে দেখি যে এই যে আবার মানুষ ভোট দিচ্ছে দ্বিদলীয় জায়গাটিতেই। সাধারণভাবে যদি বলি যে এই যে আপনার প্রপোর্শনের ভোটাধিকারের কথা বললেন, এটাও কি ব্যাপকভাবে আমরা জনগণকে বোঝাতে পারছি? না, আমি জনগণকে বোঝাতে যাবো কেন? আমি জনগণকে বোঝাতেও যাইনি, আমি বোঝাতেও পারছি না। আমি বলছি যে এই যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থার বিরুদ্ধে নানা রকম চিন্তা ভাবনা হচ্ছে, কি করা উচিত এ নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এই বিষয়ে মোটামুটি লোকের একটা ধারণা হয়েছে যে যেভাবে এই প্রতিনিধিত্বমূলক মানে একটা ব্যবস্থাটা রয়েছে, এটার পরিবর্তন দরকার। কি হবে না হবে এইটার তো এখন কোন স্থায়ী, এটি হয়তো আপনি আপনার রাজনৈতিক অবস্থান থেকে বলছেন, আপনি লিখছেন, কিন্তু সার্বিকভাবে তো আমরা কোনো সাংগঠনিক দৃশ্যমান চেহারা দেখছি না। আমি আপনাকে বারবার বলছি যে অবস্থা রয়েছে, এতে আমি ম্যাজিক দেখাতে পারি না, বা আপনি এককভাবে দেখাতে পারবেন না, কিন্তু এই জায়গাটা তাহলে আশাবাদী হওয়ার জায়গাটা কোথায়? আশাবাদ না হয় আমি নিরাশাবাদ কেন? আমি কি মনে করব যে এই যে সরকার রয়েছে বাংলাদেশে এটা চিরস্থায়ী? নিশ্চয়ই না। আমি কি মনে করবো আমেরিকাতে যেটা আছে এটা চিরস্থায়ী, কি ভারতে যেটা আছে এটা চিরস্থায়ী? কিন্তু আপনি দেখেন একটা জিনিস, এইখানে কিছুই না, ভারতেও যেটা আছে এইটা দেখবেন কি অবস্থা দাঁড়াবে কিছুদিন পরে, এটা থাকবে না এই অবস্থায়, পরিবর্তন হয়ে যাচ্ছে সমস্ত। কিন্তু এই যে পরিবর্তনের ধাক্কাটা তো আমরা যেভাবে চাই বা আপনি যেভাবে চান এই দিকে আসছে। যেমন ভারতকে আমরা বৃহত্তর ডেমোক্রেসির রাষ্ট্র বলি, কিন্তু এইবার নির্বাচনের চেহারাটা তো ওই, আপনি চিন্তা করেন এইবার আমি তো কদিন আগে লিখেছিলাম যুগান্তরে যে এইখানে এই যে সাম্প্রদায়িকতার একটা জয় জয়কার, নিশ্চয়ই সাধারণ লোকে যে একদম সব সাম্প্রদায়িক হয়ে গেছে এরকম না, কিন্তু সাম্প্রদায়িকতাবাদীরা বা ইন্ডিয়ার যে একটা শক্ত ভিত্তি পেল, হিন্দু বড় পুঁজি এবং কর্পোরেট হাউস গুলো, এই যে একটা সাম্প্রদায়িক ক্রিমিনালকে আপনার এইভাবে যে একটা বিরাট মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে তারা নিয়ে গেল, সমস্ত টেলিভিশন চ্যানেল প্রায় তারা কিনে নিল এবং তাদের উড়োজাহাজ হেলিকপ্টারে যাওয়ার জন্য প্রত্যেক দিন কোটি কোটি টাকা খরচা করলো, করে এখানে একে একটা জায়গায় নিয়ে এলো। তাহলে এইটাকে কি কোনো প্রতিনিধিত্বশীল একটা ব্যবস্থা বলা যেতে পারবে যেখানে টাকার খেলা এইভাবে হয়েছে? টাকা ছাড়া তো যেটা আমরা যে বাস্তবতা তো তাই না, বাস্তবতা তাই। এই বাস্তবতা তো আপনার এইভাবে চলতে পারে না। যেমন ধরেন কংগ্রেস এক সময় ছিল অসাম্প্রদায়িক সংগঠন একটা, অসাম্প্রদায়িক সংগঠন মুখে বলতো, কিন্তু কংগ্রেস তো আসলে একটা সাম্প্রদায়িক দল। কংগ্রেস যদি সাম্প্রদায়িক না হতো তাহলে জিন্নার সাম্প্রদায়িক হওয়ার কোনো দরকার ছিল। এখন কথা হচ্ছে যে এই যে সাম্প্রদায়িকতা যেটা মোদির, এটা তো হঠাৎ করে হয়নি, এটা আমরা একটা কথা থেকে আরেকটা কথা চলে যাচ্ছি, কিন্তু কংগ্রেসের সাম্প্রদায়িকতার পরিণতিতে এটা হচ্ছে। এই যে আপনার বাবরি মসজিদ ভেঙেছিল, এই যে বাবরি মসজিদ কংগ্রেস আর বিজেপি দুই মিলে ভেঙেছিল। তো আমরা তো বারবার প্রচলিত ধারার দলগুলির সীমাবদ্ধতা, তাদের ব্যর্থতা, তাদের দুর্নীতি, তাদের শ্রেণী চরিত্র সব আমরা বলছি, কিন্তু এর বিকল্প যদি আমরা সুস্থ ধারাটাকে না আনতে পারি, দেখা যাচ্ছে যে নতুন প্রজন্মের মধ্যে
কিছু লেখাপড়ার চর্চা, কিছু চিন্তা ভাবনা, কিছু আন্দোলনের চেষ্টা, এগুলো যেভাবে দেখা যাচ্ছে, এবং তারপরে যে গণজাগরণের সময় যে একটা অভ্যুত্থানের দেখা গেল বাংলা ভাষা আন্দোলনের যে সেটাও তো যে বাংলা ভাষার 52 সালে যে একটা অভ্যুত্থান হলো, এখানে তার জনগণের হাতে ক্ষমতা চলে গেল না, ওটাও তো একটা আপনার ধরেন যে একটা ইন্ডিকেশন ছিল। ঠিকই আছে, আপনি অনেকগুলি সূচকের কথা বললেন, আমি ওইটাই জানতে চাচ্ছি, কারণ এই অনুষ্ঠান দেখে যাতে লোকজন মনে করে যে এই যে কিছু কিছু সূচক যে আমাদের সামনে দেখা যাচ্ছে, সেটা আপনি বললেন, সেটা কিন্তু আপনারাই তো বারবার আমাদেরকে বলেছেন যে এই যে সূচকগুলি হাওয়ায় মিলিয়ে যাবে যদি সংগঠন না দাঁড়ায়। আপনি কি ওই রকম কোন সংগঠনের কোন জায়গা দেখতে পাচ্ছেন? সংগঠনের কাজ তো হচ্ছে নানাভাবে, নানা জনের সংগঠনের কাজ করছে, আমি নিজেও সংগঠনের কাজ করছি, কিন্তু কথা হচ্ছে এই সংগঠন না হলে এটা কেন, অন্য যারা বিপক্ষে রয়েছে তারা সংগঠন, তাদের সেখানে ব্যাংক আছে, তাদের সেখানে মাদ্রাসা আছে, তাদের সেখানে শিক্ষা অন্যান্য সব প্রতিষ্ঠান আছে, তাদের পুলিশ আছে, তাদের সামরিক বাহিনী আছে, তাদের আমলা আছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে আপনার সবচেয়ে বড় সংকট কি দেখেন এখন? কি রাজনীতির ক্ষেত্রে, কি সংস্কৃতির ক্ষেত্রে, কোন সংকটটাকে আপনার সবচেয়ে বড় মনে? এই সংকট যেটা হচ্ছে, প্রথম হচ্ছে এটা হচ্ছে সংস্কৃতির সংকট। এই সংস্কৃতির সংকটের উপরে আমি 60 সালের দিকে লিখেছিলাম। সেই সংকটের চরিত্র তখন একরকম ছিল, এখন সংকটের চরিত্র পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সংস্কৃতির সংকটটা আছে। এই সংস্কৃতির সংকটটা হচ্ছে এখানে যে শর্তের মধ্যে একটা সমাজতান্ত্রিক আন্দোলন, বিপ্লবী আন্দোলনের একটা বিকাশ করতে পারে, এই বিকাশ যাতে না ঘটে। আমরা মনে করেছিলাম যে একটা জিনিস আমি লিখেওছি অনেক জায়গায়, যে ধরেন ব্রিটিশ আমলে অনেকগুলো দ্বন্দ্ব ছিল, জাতীয় দ্বন্দ্ব, আঞ্চলিক দ্বন্দ্ব, ভাষাগত দ্বন্দ্ব, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, শ্রেণী দ্বন্দ্ব, ঔপনিবেশিক শক্তির সাথে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলো পরস্পরের সাথে ঘষাঘষি করতে করতে 47 সালে এসে দাঁড়ালো এই দুটো দ্বন্দ্ব প্রধান, একটা হচ্ছে ঔপনিবেশিক শক্তির সাথে দ্বন্দ্ব, আরেকটা হচ্ছে আপনার সাম্প্রদায়িক দ্বন্দ্ব। ঔপনিবেশিক শক্তির সাথে দ্বন্দ্বের ভিত্তিতে আপনার ভারত ভাগ হলো, ভারত স্বাধীন হলো, আর সাম্প্রদায়িক দ্বন্দ্বের ভিত্তিতে দেশ দুই ভাগ হয়ে গেল। পাকিস্তান হলো, পাকিস্তানে এসে দেখা গেল যে এখানে সাম্প্রদায়িক দ্বন্দ্বের সামাজিক ভিত্তি চলে গেল, কিন্তু এখানে আঞ্চলিক দ্বন্দ্ব, ভাষাগত দ্বন্দ্ব, এখানে জাতিগত দ্বন্দ্ব, শ্রেণীগত দ্বন্দ্ব সব থাকলো। শ্রেণীগত দ্বন্দ্ব আগেও ছিল, ওই দ্বন্দ্ব কোনো সমাধান নাই। তো এই দ্বন্দ্বগুলোর একটা মনে করা গেছিল যে অবসান হলে, যেটা বাংলাদেশ হলে, তো আঞ্চলিক দ্বন্দ্ব, জাতিগত দ্বন্দ্ব, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, ভাষাগত দ্বন্দ্ব, এগুলো তো সব গেল, থাকলো শ্রেণীদ্বন্দ্ব। এই শ্রেণীদ্বন্দ্বের বিকাশ এখানে হবে, এটা মনে করা গেছে, কিন্তু সেটা হলো না। আমরা লিখেছিলাম, আমিও লিখেছিলাম যে হবে, হলো না। তার কারণ এই যে বললাম অবস্থা, নতুন মধ্যবিত্ত শ্রেণী যে তৈরি হতে থাকলো, তার যে অবস্থা, যেখানে তাদের যে চিন্তার মধ্যে যে চিন্তা, যেটা স্বার্থ চিন্তা, এইটা এমন ভাবে মানুষকে পেয়ে বসলো যে এর থেকে বের হয়ে মানুষ যে সমাজের চিন্তা করবে, অন্যের চিন্তা করবে, এইটা থাকলো না। এইটার যে এই সংকট, এইটার কালচারাল ম্যানিফেস্টেশন অনেক রকম ভাবে, এটা একটা সংস্কৃতি, যেমন চুরি করে, ডাকাতি করে, এগুলোর একটা সংস্কৃতি, লুট ধরার, এই সমস্ত অর্থনীতিতে এই একটা সংস্কৃতি ডাকাতি রয়ে গেল। সমস্ত সমাজের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে, শিক্ষার মধ্যে পর্যন্ত সব জায়গায় এই সংকট রয়ে গেল। এই যে এখনকার দিনে যে রাজনীতির যে সংকট দেখছেন, এই যে দুই মহিলা, ভদ্র মহিলা, পাশাপাশি একটা দুই নেত্রী এক সোফায় বসে থেকে কথা বলতে পারেন না, এটা কালচারাল প্রবলেম না একটা? আপনি দেখেন ইন্ডিয়ার মতো জায়গাতে, অন্য জায়গায় বাদ দেয়, সব মারামারি, খাওয়া খাই, কত রকম বিদ্বেষপূর্ণ হচ্ছে, তাও সেখানে তারা সবাই এই যে এত খাওয়া খাই করলো, এই করলো, তারপরে এই যে মোদির যে ইনগুরেশন হলো, সেখানে সোনিয়া গান্ধী গেছে, অমুক গেছে, তমুক গেছে, সবাই গেছে, পার্টিসিপেট করেছে। আমাদের এখানে যে আপনার অ্যাসেম্বলিতে বিরোধী দল হলেই বয়কট, সে আওয়ামী লীগ হোক আর কি। এখন এই সংকট থেকে বেরোনোর পথটা কি? বেরোনোর পথ হচ্ছে স্ট্রাগল, সংগ্রাম, এবং সাংগঠনিক ভাবে। এমনি একজন দুজন টেরোরিজমের মাধ্যমে এটা হবে না, সাংগঠনিক একটা ভিত্তি তৈরি হতে হবে, সংগঠন গড়ে উঠতে হবে, সংগঠনের বিকাশ হতে হবে। এই সংগঠন সমস্ত ধরেন যে শ্রমজীবীদের মধ্যে, কৃষকের মধ্যে, শ্রমিকের মধ্যে, মধ্যবিত্তের মধ্যে, সমস্ত জাতীয়ভাবে এই সংগঠন যদি গড়ে না ওঠে এবং একটা সংগ্রামের মধ্যে যদি তারা আসার মধ্যে যখন পরিস্থিতি হবে, আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই দেশে
একটা কতগুলো পরিবর্তন ভেতরে ভেতরে পুঞ্জীভূত পরিবর্তন হতে হতে একটা জায়গায় এসে আউটবাস্ট হয়। এটা ভাষা আন্দোলনের মধ্যে দেখা গেছে, এই যে অভ্যুত্থান আমরা বলি ভাষা আন্দোলনের উল্লম্ফন যেটা বলেন, তারপরে হচ্ছে আপনার 69 সাল বলেন, 70 সালের মার্চ মাস বলেন, মার্চ মাসে তো এটা হয়েছিল, যুদ্ধ আরম্ভ হওয়ার আগে তো অভ্যুত্থান হয়েছিল জনগণের। তারপরে আপনি দেখেন এমনকি 90 সালে এসে এরশাদকে তাড়ানোর সময় সেটা একটা হলো 80 দশকে যে এটা হলো আন্দোলনটা, সেটার একটা কিউমুলেটিভ এফেক্টের কারণে এটা হলো। এখনো যেটা দেখা যাচ্ছে এখানে এরও এই পরিণতি একটা আশঙ্কার জায়গা থাকে না, যে যেমন যে পরিবর্তনটার কথা আপনি বললেন এটি ইতিবাচক হওয়া উচিত, আমরা যদি সংস্কৃতির সংকট থেকে ইতিবাচক ধারার পরিবর্তন চাই তাহলে এটি হওয়া উচিত, কিন্তু উল্টো দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ধর্মান্ধ গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, তাদের হাতে ব্যাংক, তাদের হাতে টাকা, তারা বড় অনেক সংগঠিত, তারা এই পরিবর্তনের জায়গাটা কি তারা দখল করে নিতে পারে না? এই যে আপনি দেখছেন যে ধর্মান্ধতা বা নামাজ রোজা যেটা দেখছেন, এগুলো কোনো বেসিস নেই। এটা হচ্ছে জনগণের মধ্যে বিরাট যেটা যাকে বলে ফ্রাস্ট্রেশন কি বলবে আপনার, হতাশার কারণ। মানুষ মনে করেছিল বাংলাদেশ হলে এটা হবে সেটা হবে, অনেক কিছু তারা পাবে, কিন্তু তারা কিছুই পেল না। আমি আশঙ্কার সমর্থনে একটি কথা বলি যে কিছুদিন আগে যে হেফাজতীদের উত্থান হলো তাকে কেউ কেউ নতুন শক্তি বলছে, এটা কি আপনি নতুন শক্তি মনে তারা করেন? নতুন শক্তি কিছুই না, তারা ওই পুরনো মানে মদ নতুন বোতলে বলেছে, তাকে কিছুই না, এটা একই ব্যাপার। ওই নানা রকম কেননা ধরুন আগে খালি ছিল জামাতে ইসলামী, এখন কত রকম ধর্মীয় ইসলামী শাসনতন্ত্র অমুক তমুক, এত নামও মনে রাখা যায় না। লেটেস্ট হচ্ছে হেফাজত, ওই একই ধরনের যে ধর্মের যে রাজনৈতিক সবগুলিকে হতাশার থেকে আপনার লোকজন, এগুলো বেসিক্যালি হতাশার থেকে আসছে, অজ্ঞতা থেকেও আসছে, হতাশার থেকে। আন্তর্জাতিক যোগাযোগ তো আছে তাদের সঙ্গে, আন্তর্জাতিক ওটাও হতাশার থেকে আসছে। আপনার যেটা বিশ্বব্যাপী এই যে মিডল ইস্টের হোল জিনিসটা যেটা দেখেন, এই যে মানে যে লেফটের যে একটা সাময়িক, আমি বলবো সাময়িক যে অবক্ষয় এবং লেফটের যে অনুপস্থিতি, এইটা একদিকে আছে, আর একদিকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণের, মধ্যপ্রাচ্যের জনগণের যে একটা ক্ষোভ বিক্ষোভ। আগে এটা ধারণ করতো কমিউনিস্টরা, ইরানে ছিল তুদে পার্টি, মিশরে ছিল কমিউনিস্ট পার্টি, ওই লেবাননে ছিল কমিউনিস্ট পার্টি ইত্যাদি। এই কমিউনিস্ট পার্টিগুলোকে সোভিয়েত ইউনিয়ন সমস্ত রুলিং ক্লাসের সাথে কনস্পিরেসি করে শেষ করে দিলেন। তারপরে ওই কমিউনিস্ট পার্টিগুলো শেষ হওয়ার পরে ওখানে তো যেভাবে কমিউনিস্ট পার্টিগুলো শক্তিশালী ছিল, সেগুলো না থাকার ফলে জনগণের একটা বিক্ষোভ রয়েছে, সেটাকে ধারণ করে সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়ার মতো এখনো কোনো শক্তি তৈরি হয়নি। এবং যত তেল যত বলেন, সেটা হচ্ছে সমস্তই আবার এই তেলের জন্য রাজনীতি করছে, তেল সব মুসলমান প্রধান দেশগুলোতেই হয়েছে। এইটাই কারণ যে জন্য মুসলমানদের এই যে আপনার যাকে বলে টেরোরিজম বলে একটা জিনিস, এইটা কোনো ওখানে দেখবেন যে এরা কিন্তু আসলে কোনো মানে বিরাট একটা মানে অর্গানাইজেশন হিসাবে কোনো জায়গায় দাঁড়াতে পারে। একটা জায়গাতে আগে থেকে একটা অর্গানাইজড একটা ইসলামিক মুভমেন্ট ছিল, সেটা হচ্ছে মিশরে ইসলামিক ব্রাদারহুডের, যারা এবারে ইলেকশনে জিতেছিল। ইজিপ্টের ইতিহাসে প্রথম যে ইলেকশন হলো তাতে তারা জিতেছিল। তারা ইসলামিক হোক আর যাই হোক, মিলিটারিকে হটিয়ে দিয়ে তারা সেখানে গিয়েছিল, কিন্তু আমেরিকা এবং মিলিটারি ষড়যন্ত্র করে তাদেরকে শেষ করত। তারা কোনো সাধু ছিল না, তাদেরও দোষ ত্রুটি ছিল। কিন্তু এইখানে আপনি চমৎকার একটা জায়গায় বললেন যে মিশরের উদাহরণটা আমারও খুব পছন্দের জায়গা, যে আরব স্প্রিংটা শুরুই হয়েছিল ইজিপ্ট থেকে, তিউনিসিয়া থেকে। কিন্তু দেখা গেল যে আমি আবার আমার প্রশ্নে ফিরে আসি, যে এই যে জন আকাঙ্ক্ষা, তরুণদের আকাঙ্ক্ষা, যারা আরব স্প্রিংটা করলো, যেহেতু তাদের সংগঠন থাকলো না, এটা নিয়ে নিল ইসলামিক ব্রাদারহুড। তো ওই কথাতেই আমি আবার ফিরে আসি যে বাংলাদেশের তরুণদের হয়তো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। ইজিপ্টের কথা বলি, এটা সংগঠন যাদের ছিল তারা কিন্তু ইলেক্টেড হলো, আর যারা এর মধ্যে বিরোধী দলের যে ইসলামিক ব্রাদারহুড ছাড়া যারা এটার মধ্যে ছিল, তার মধ্যে অনেক কমিউনিস্ট ছিল, অনেক সমাজতন্ত্রী ছিল ইত্যাদি, কিন্তু তারা ইসলামিক ব্রাদারহুডের জায়গায় আসতে পারলো না, জন্য যে তাদের কোনো সংগঠন নাই। সেই কথাটি আমি বলছি যে এইখানেও বাংলাদেশে ওই রকম সামরিক বাহিনী সেটা ওদেরকে মেরে এদের সাথে, সামরিক বাহিনী তার বিকল্প না, যেহেতু সাম্প্রদায়িকতা বা রাজনীতির ইসলামীকরণ ইত্যাদির বিরুদ্ধে, তারা বিভ্রান্তিবশত তারা এই সামরিক বাহিনীকে সাপোর্ট করে এখন আবার সামরিক শাসন চলে আসছে 32 বছর পরে, আবার সামরিক শাসনের মধ্যে। তো সেই কথাটাই আমি বলছিলাম যে বাংলাদেশে তো এই সংখ্যাটা কি আছে না, যে আমরা যদি, যেটি আপনিও বললেন যে একটা সংগঠন লাগবেই। তা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনি যদি কিছু মানে আপনার সারা জীবনের অভিজ্ঞতা থেকে আপনি অনেকগুলি কথা বললেন যে আপনি অপেক্ষা করেন, স্বপ্ন দেখেন, সেই জায়গাটাতে আপনি কাদের উপরে ভরসা করেন? কি বুদ্ধিজীবীদের উপরে, কৃষি শ্রমিকদের উপরে, শিল্প শ্রমিকদের উপরে, কাদের প্রতি আপনি ভরসা করেন? বুদ্ধিজীবী মানে সাধারণভাবে হচ্ছে বুদ্ধি ব্যবহারের দ্বারা যারা জীবিকা অর্জন এবং ধনসম্পদ অর্জন করে,
এই বুদ্ধিজীবীরা এমনি ছেড়ে দিলে হবে না, এই বুদ্ধিজীবীকে রাজনৈতিক সংগ্রামের সাথে যুক্ত থাকতে হবে। হ্যাঁ, বিপ্লবী সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে যারা যুক্ত থাকবে সেই বুদ্ধিজীবীদের দ্বারাই কিন্তু ভালো কাজ হবে, দেশের আন্দোলনের বিকাশ হবে। কিন্তু যে বুদ্ধিজীবী আপনার এখানে জামাত ইসলামের সাথে আছে, আওয়ামী লীগের সাথে, আপনি যখন লেখক শিবির করতেন তখন আপনি এই কথাই বলতেন যে লেখকদেরকে, সংস্কৃতি কর্মীদেরকে এই ধারে আসতে হবে। আমাদের ওটা ছিল, আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাই ছিল, লেখকদেরকে একটা সংগ্রামের কিন্তু এখন তো আমরা যেমন রাজনীতির ক্ষেত্রেও দেখি যে দ্বিদলীয় জায়গা, শিক্ষক বুদ্ধিজীবীর ক্ষেত্রেও দেখি এরকম দ্বিদলীয় অবস্থান। তো এটাও কি মানে দ্বিদলীয় অবস্থা? আসলে না, এটা সুবিধাবাদী অবস্থা, যে যেখানে পাচ্ছে ঢুকে পড়ছে। যে লোক বিএনপিতে গেছে সে আওয়ামী লীগেও যেতে পারতো, আওয়ামী লীগে গেছে বিএনপিতে যেতে পারতো। মানে বুদ্ধিজীবীদের কথা বললেন, তরুণরা ইদানিং তরুণরা, আপনি একটু আগে বলেছেন যে ইদানিং তরুণরা দ্রুত স্বপ্ন দেখে, দ্রুত বাস্তবায়নের চায়। হ্যাঁ, কিন্তু আবার দ্রুত বাস্তবায়নটা হচ্ছে আবার একটা সুবিধাবাদের লক্ষ্য। অনেকে চায় যে কিছু এক্ষুনি করে ফেলেন। আমাদেরকে যেমন বলে যে হ্যাঁ, কথাটা আপনারা ঠিক বলছেন, কিন্তু আপনাদের তো সংগঠন নাই, লোকজন নাই। সেটা সংগঠন, লোকজন নাই বলে তুমি ভেঙে যাও। যদি বড় সংগঠন থেকে তুমি আসবে, তার মানে তুমি সুবিধাবাদী। তুমি যদি মনে করো লাইনটা ঠিক, এই কাজটা করা দরকার, তুমি এসে এটা কাজটা করো না কেন? তুমি আমাকে কেন কাঠগড়ায় দাঁড় করিয়ে বলছো যে আপনারা কাজ করছেন অথচ কিছু হচ্ছে না কেন? এই কৈফিয়ত তুমি আমার কাছে কেন চাও? তোমাকে যখন বলি 10টা টাকা দাও, তুমি অন্যদিকে তাকাও। তো কাজই কথা, অন্য শ্রম ঘাম দেয়া তো দূরের কথা। মানুষ দুটো জিনিস দিতে পারে, একটা ঘাম দিতে পারে, একটা টাকা দিতে পারে। এই দুটো যখন চাওয়া যায় তখন অন্যদিকে তাকায়। কিন্তু সেই জায়গাটা তো ধরেন আপনারা যখন আরো সক্রিয়ভাবে রাজনীতি করতেন, তরুণদের পাঠচক্র থাকতো, বই পড়তো, তারা সুস্থ সাংস্কৃতিক আন্দোলন করতো। এখন তো ওই জায়গাটা তো একটা ঘাটতি হয়ে গেছে। হ্যাঁ, এখনো কমে গেছে। কিছু কিছু এখনো হয় যে গ্রুপ ধরে আপনার কিছু আলোচনা করে, কিন্তু একটা জিনিস তাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে দেশে কোনো কমিউনিস্ট পার্টি নাই, কোনো আন্দোলন নাই, কিছুই নাই। এবং অনেকে আবার যারা এইসব গ্রুপ টুপ চালায়, কিছু বুদ্ধিশুদ্ধি কিছু আছে আর কি, তারা প্রত্যেকেই আবার নিজেকে লেনিন মনে করে যে আমি এই লেনিন হিসাবে এখানে করছি, এই গ্রুপ চালাচ্ছি, আমি লেনিন হয়ে যাবো, কাজে সে আর অন্য কোনো দিকে তাকালে। এগুলো সব সুবিধাবাদী কিছু চিন্তা আর কি। হ্যাঁ, এবং একটা ব্যাপকভাবে আপনার যে একটা আপনার অন্যদের সাথে চিন্তার একটা ঐক্য তৈরি করা বা তার জন্য সংগ্রাম করা, এসব এখন দেখি না। কিন্তু আবার দেখি না সেটা বলা একদম ঠিক না। কিছু কিছু আছে, দেখা যাচ্ছে অনেক ছেলের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, যাদের মধ্যে দেখা যায় যে চিন্তা ভাবনা আছে। আগে যেটা চিন্তা ভাবনা একদম করতোই না, এখন যেটা হচ্ছে চিন্তা ভাবনা করে কিন্তু কাজের সময় আসতে চায়। তো এইটা একটা চিন্তা ভাবনা করে, এটা তো একটা অগ্রগতি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ করি। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনি অনেকগুলি ভালো এবং মন্দ, খারাপ অভিজ্ঞতা, হতাশা না হলেও কিছু হতাশার চিত্র আমরা পেলাম, আবার আশাবাদীদের একটা বড় চিত্র পেলাম। আপনি যদি কোনো আহ্বান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জানাতে চান? আমি যেটা সবসময় বলি, আহ্বান একটাই হচ্ছে যে যারা চিন্তা ভাবনা করে, যাদের দেশের পরিবর্তন চায়, যারা জনগণের জন্য দাঁড়াতে চায়, তাদেরকে এই চিন্তা ভাবনার সাথে সাথে কাজ করতে হবে, সংগঠন করতে হবে। তো লেনিন বলেছিলেন যে জনগণের, শ্রমিকের সংগঠন ছাড়া আর কিছুই নাই, সংগঠনই একমাত্র শক্তি। সংগঠন এমন জিনিস যে আপনি যদি 10-15টা 20টা লোক এক জায়গায়, একটা বদমাইশ দাঁড়িয়ে আছে, সেখানে আপনি শুধু হাতে যদি 10-15 লোক একজনকে সামনে দাঁড়ায়, সে ভয় পেয়ে যাবে। সংগঠিত শক্তি, সংগঠিত শক্তি হতে হবে। কাজে এখানে যে সমস্ত, আমরা তো সংগঠিত শক্তির বিরুদ্ধে কাজ করছি। যারা আপনার আজকে খাবারের ভেজাল দিচ্ছে, যারা ওষুধের ভেজাল দিচ্ছে, যারা গুম খুন করছে, যারা নানা রকম ভাবে নির্যাতন করছে শাসক শ্রেণীর লোক হিসাবে, সবই তো এরা সংগঠিত। ভালো মানুষদের, চিন্তাশীল মানুষদের, রাজনৈতিক চিন্তা সম্পন্ন মানুষদের, রাজনীতি ছাড়া কোনো ওষুধ নাই। এই সমস্ত কোনো কিছুরই সমাধান রাজনৈতিক পরিবর্তন ছাড়া সম্ভব না। এবং এটা সম্ভব না যতদিন না পর্যন্ত জনগণের নিজেদের যে শক্তি, এটা প্রতিষ্ঠিত হচ্ছে। এছাড়া তো আর। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে জনাব বদরুদ্দীন উমরের সঙ্গে কথা বললাম। তার অনেক চিন্তার সঙ্গে কারো কারো ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু তার দীর্ঘ জীবন ধরে যে চিন্তায় তিনি বিশ্বাস করেন, যে দর্শনে তিনি বিশ্বাস করেন, সেই দর্শন এবং চিন্তার আলোকে তিনি যে কথাটি বললেন যে আমরা ভালো এবং মন্দের যে জায়গাটি, সেটি যদি স্বচ্ছতার সঙ্গে ধরতে পারি এবং ভালোদের যে ঐক্য, সংগঠন, ভালোদের যে একতা, সেটা যদি গড়ে তুলতে পারি, তাহলে মন্দরা পরাজিত হবে। সত্যের পক্ষে যারা আছেন, ন্যায়ের পক্ষে যারা আছেন, তারা যদি ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন, তাহলে অন্যায় এবং অসত্য নিশ্চয়ই পরাজিত হবে। আমরা তার এই আশাবাদের সঙ্গে একাত্মতা পোষণ করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি।